বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অভিভাবক বিন্দু, যারা আমার এই ক্লাসটি দেখবেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ। আজকে এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নূর ইসলাম, সহকারী শিক্ষক গণিত, লোকাদ্বীপী উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বিষয় হচ্ছে পদার্থ, অধ্যায় 7 তরঙ্গ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম বই পুস্তক নিয়ে রেডি হয়ে যাও। তরঙ্গ থেকে আমি যে আলোচনা করব তোমরা তোমাদের নোট করবে, তাহলে পরবর্তীতে ক্লাসগুলি দেখতে তোমাদের সুবিধা হবে। আজকের বিষয় হচ্ছে তরঙ্গ। এখানে কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করবো, একটু খেয়াল করো। তরঙ্গ, তরঙ্গের সংজ্ঞা এবং তরঙ্গের উদাহরণ, অনুপ্রস্থ অনুদৈর্ঘ্যের পার্থক্য নিয়ে আলোচনা করব। তরঙ্গ সম্পর্কিত যতগুলো রাশি আছে এই রাশিগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলে এসো, আমরা এবার যথারীতি কাজে যাই। তরঙ্গটা আসলে কি? তরঙ্গটা আসলে কি একটু সবাই একটু খেয়াল করো তোমরা, যে এই যে এরকম আমি একটা এরকম আঁকা বাঁকা করে দাগ দিলাম, তাই না? তোমরা আমার বিশ্বাস দেখেছো, যখন বাতাস হয়, বাতাস হচ্ছে হয়তো ধান খেতে যায় আলের মধ্যে কিংবা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দেখতেছো যে ধান ক্ষেতগুলো এরকম করে দুলতে দুলতে এই পাশ থেকে ওই পাশে লেগে যায়। আবার আরো একটা জায়গায় দেখা যাবে, যেমন পুকুর আছে, পুকুর পাড়ে যখন তোমরা যাবে, পুকুর পাড়ে গেলেও দেখতে পাবে যে একটা ঢেল যদি আমরা পুকুরের পানিতে ছেড়ে দিই, তাহলে এরকম করে দুলতে দুলতে এই পাশ থেকে এদিক দিয়ে এই দিক দিয়ে দুলতে দুলতে ওই পাশে যায়, কিনারে যায়, আবার ঠেকে যায়। এই জিনিসটা তো তোমরা মনে হয় নিশ্চয়ই দেখেছো। তো এখানে দেখো, এই জায়গা থেকে তরঙ্গের সংজ্ঞা আমরা পাবো, যা একটি মাধ্যমের ভিতর দিয়ে, যা একটি মাধ্যমের ভিতর দিয়ে এক স্থান থেকে, ধরো এইটা একটা মাধ্যম, এখান থেকে সে তার মাধ্যমের ভিতর দিয়ে একটা স্থান থেকে, এই স্থানে ছিল, এখান থেকে সে এবার এই স্থানে চলে আসলো, এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে। কিন্তু কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, সেই জিনিসটাকে আমরা বলবো তরঙ্গ। তা আমি তোমাদের একটু আমরা মনে হয় তোমরা বুঝতে পারছো এটা তরঙ্গটা কি। তরঙ্গ আরেকবার বলি, একটু শুনো। যা একটি মাধ্যমের ভিতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, শক্তি সঞ্চালিত করে, কিন্তু স্থায়ীভাবে কণাগুলো স্থানান্তরিত হয় না, এটাকে আমরা বলবো তরঙ্গ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তরঙ্গ কয় প্রকার? 2 প্রকার। তরঙ্গটা হচ্ছে 2 প্রকার। একটু দেখি তরঙ্গ প্রকার। তরঙ্গ প্রকার দুই প্রকার। একটা হলো অনুপ্রস্থ, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য। এটাকে আরেক সূত্রের নামে ডাকা যায় অনুপ্রস্থ বা আর তরঙ্গ, তরঙ্গ। এটাকে আরেকটা বলা যায় দ্বিগুণ তরঙ্গ। এই দুইটি নামে ডাকা যায়। তাহলে অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য এই জিনিসটা আবার কি, এই বিষয়টা একটু আমাদের জানতে হবে। তাহলে একটু দেখো, তরঙ্গের মাধ্যমের কণাগুলোর দিক
তরঙ্গ প্রবাহের দিকে সমকোণী হয় তাকেই অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়। আরেকটু শুনে নাও তোমরা, তরঙ্গের মাধ্যমের কণাগুলোর দিক, তরঙ্গের মাধ্যমের কণাগুলোর দিক তাহলে কিরকম, একটু দেখি তরঙ্গটা কিরকম। যেমন মনে করো এরকম, তাহলে এইটা তরঙ্গের মাধ্যমের কণাগুলোর দিক, এইটা এখান থেকে এইটা, এই জায়গাটা কিন্তু সমকোণ, এই জায়গাটা হচ্ছে সমকোণ। তাহলে আমার সংজ্ঞাটাই কি ছিল যে তরঙ্গের মাধ্যমের কণাগুলোর দিক প্রবাহের দিকে সমকোণী হয় তাকে অনুপ্রস্থ বা আঁট তরঙ্গ বলা হয়। তাহলে এখানে সমকোণ সৃষ্টি হয়ে গেছে, তাহলে এটা কি অনুপ্রস্থ বা আঁট তরঙ্গের একটা উদাহরণ। এখানে দেখো আবার এখানে দুইটা জিনিস উৎপন্ন হয়ে গেল, এটা কি এই অনুপ্রস্থ অনুপ্রস্থ তরঙ্গের এই জায়গাটাকে আমি বলবো তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ। আর আবার এই জায়গাটাকে বলবো তরঙ্গ প্রস্থ, তরঙ্গ পাত, তরঙ্গ পাত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে বিষয়টা কি দাঁড়ালো যে অনুপ্রস্থ তরঙ্গ বা আট তরঙ্গ আমরা যে সংজ্ঞা জানলাম ওই সংজ্ঞাতে কিন্তু বলেছিল যে সমকোণের দিকে সমকোণী হয়, প্রবাহের দিকে সমকোণী হয়। তাহলে এটা যখন এই দিকে প্রবাহিত হচ্ছিল তখন এখানে সমকোণ উৎপন্ন হয়ে গেছিল। আর এইটার মধ্যে থেকে আবার দুটা জিনিস পাবো, এই জায়গাটাকে শীর্ষ বিন্দুটাকে আমরা বলবো তরঙ্গ শীর্ষ, আর এই নিচে এই জায়গাটাকে আমরা বলবো তরঙ্গ পাত। তরঙ্গ এই নিচের জায়গাটাকে বলবো আমরা তরঙ্গ পাত। তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাতের মাধ্যমে শক্তি সঞ্চারিত হয়। তাহলে কি দাঁড়ালো বিষয়টা যে অনুপ্রস্থ তরঙ্গটা কিরকম বিষয় দাঁড়ালো, তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাতের মাধ্যমে শক্তি সঞ্চারিত হয়। তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাতের মাধ্যমে শক্তি সঞ্চারিত হয়ে এই আমাদের অনুপ্রস্থ তরঙ্গ বা আট তরঙ্গ সৃষ্টি হয়। তা আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা অনুপ্রস্থ তরঙ্গ এবং আট তরঙ্গ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি তোমাদের অনুদৈর্ঘ্য বা দ্বিগল তরঙ্গ সম্পর্কে একটু বলবো। তাহলে এটা কি দেখো, এখানে সংজ্ঞাটা এরকম, তরঙ্গের মাধ্যমের কণাগুলোর দিক, তরঙ্গের মাধ্যমের কণাগুলোর দিক প্রবাহের দিকে সমান্তরাল, প্রবাহের দিকে সমান্তরাল, সমান্তরাল হয় তাকে আমরা অনুদৈর্ঘ্য বলবো। তাহলে সমান্তরালটা কিরকম জিনিস দেখো, এরকম হবে, এইরকম। তার মানে এগুলো সবগুলো কি সমান্তরাল, এই দিকটা প্রবাহের দিকটা হবে সমান্তরাল। এটার উদাহরণটা কি, যেমন স্প্রিং আছে না, স্প্রিং তো তোমরা দেখছো সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এটা অগ্রসর হতে থাকে, সংকোচন এবং প্রসারণ। কখনো সংকোচন, যেমন ধরো সংকোচন, আবার প্রসারণ, আবার সংকোচন, এরকম করে এটা দেয় সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। কিভাবে সংকোচন এবং প্রসারণ, প্রসারণের মাধ্যমে অগ্রসর হয়, সংকোচন এবং প্রসারণের মাধ্যমে অগ্রসর হয়। সংকোচন এবং প্রসারণের মাধ্যমে শক্তি সঞ্চালিত হয়ে এই আমাদের অনুদৈর্ঘ্য বা দ্বিগল তরঙ্গ সৃষ্টি হয়ে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন যদি এরকম কোনো প্রশ্ন তোমরা পাও যে অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্যের পার্থক্য যদি চাওয়া হয়, তাহলে তোমরা কি দিতে পারবে, যে প্রথমে তোমরা কি দিতে পারবে, অনুপ্রস্থ সংজ্ঞা দিতে পারবে। তাহলে তোমরা যদি বলা হয় যে তিনটি করে পার্থক্য লেখো, তাহলে কি লিখবে, অনুদৈর্ঘ্য অনুপ্রস্থের, তোমাদের বলা হলো যে অনুপ্রস্থ অনুদৈর্ঘ্যের পার্থক্য লিখো। অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্যের পার্থক্য লিখো। বেশি না, তিনটা পার্থক্য কথা বলা হলো। তাহলে তো এগুলো এইভাবে এটা সলভ করবে। তাহলে প্রথমে এক নম্বরে কি দিবে, সংজ্ঞা,
এক নম্বরের সংজ্ঞা। এটার সংজ্ঞাটা তোমরা লিখবে এখানে, আমি যে সংজ্ঞাটা আগে বলে দিলাম, তারপরে আসে বই তোমরা দেখবা সুন্দর করে। এখানে এক নম্বরে আসে, আবার এটার সংজ্ঞাটা এখানে লিখবা, দিলাম। 2 নম্বরে যায় অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ দিবা। উদাহরণ কি? আমি উদাহরণ তোমাদের একটু আগে বললাম, যেমন বেতার তরঙ্গ আকারে ওইটা ছুটে ছুটে যায়। আবার ধান খেতে বললাম, আবার পানির ঢেউ বললাম, তখন তোমরা না লিখলে যে পানির ঢেউ, পানির ঢেউ, বেতার। আবার এখানে যায় স্প্রিং, স্প্রিং, এটা স্প্রিং। 3 নম্বরে আর একটা করে তোমরা লিখতে পারবে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ। এখানে আমরা কি দেখলাম? 2টা জিনিস দেখেছিলাম। যখন এরকম করে যায়, এটাকে বলছিলাম তরঙ্গ শীর্ষ, আর এটাকে বলছিলাম তরঙ্গ পাত। তাহলে অনুপ্রস্থটা কি হবে? তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাতের সৃষ্টি করবে, করে এটা প্রবাহিত হবে, শক্তি সঞ্চালিত করবে। আর এখানে অনুপ্রস্থের অনুদৈর্ঘ্যের পার্থক্যের ভিতরে আমরা বলতে পারবো কি? সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সেটা কি হয়? শক্তি সঞ্চালিত হয়। এভাবে 3টা পার্থক্য তোমরা দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে তরঙ্গের সংজ্ঞা জানলাম, অনুপ্রস্থ দৈর্ঘ্য জানলাম, অনুপ্রস্থ ও অনুদৈর্ঘ্যের পার্থক্য জানলাম। এবার একটু আমরা জানবো তরঙ্গ সম্পর্কীয় রাশি, তরঙ্গ সম্পর্কীয় রাশি। এবার একটু তোমরা মনোযোগী হও, খেয়াল করো। তরঙ্গ সম্পর্কিত রাশি 5টি, আবার পরে 2টি, এই মিলে মোট হলো 7টি। কয়টি? 7টি। তো 7টির মধ্যে থেকে দেখি আমি কতটা আলোচনা করতে পারি। 1 নম্বর হচ্ছে পূর্ণ স্পন্দন, পূর্ণ স্পন্দন। তাহলে তরঙ্গ সম্পর্কিত রাশি, তরঙ্গ সম্পর্কিত রাশি মোট হচ্ছে আমরা 5টি, আরো তার সঙ্গে আছে 2টি, এই মিলে মোট 7টি। তো একটু খেয়াল করো তোমরা, একটু খেয়াল করো তোমরা যে পূর্ণ স্পন্দন, পূর্ণ স্পন্দন, পূর্ণ স্পন্দনটা কি? আমি তোমাদের সংজ্ঞায় আমি একটা সুন্দর একটু আঁকবো, দেখো সরল ধরো, এইরকম একটু খেয়াল করো। এইটা একটা ভারী বস্তু এখানে ঝোলানো আছে। এই এখান থেকে এইটা একটা, ধরো এইটা একটা, মূলত এইটা হচ্ছে আমার ভারী বস্তুটা, ভারী বস্তুটা হচ্ছে এইটা। সাম্য অবস্থায় আছে, ঠিক সমান সমান অবস্থায় এখানে আছে। তাহলে পূর্ণ স্পন্দন, প্রথমে আমরা পাবো কি? পূর্ণ স্পন্দন। 1 নম্বরে হচ্ছে পূর্ণ স্পন্দন, পূর্ণ স্পন্দন। তাহলে পূর্ণ স্পন্দনটা কি একটু খেয়াল করো তোমরা। এখানে যে আমার বস্তুটা ঝুলানো আছে, এই বস্তুটা এই দিকে আমি টেনে নেই, অথবা এই দিকে টেনে নিয়ে এই দিকে অবস্থায় নিয়ে যাই। ধরো এখান থেকে এই দিকে নিয়ে আসলাম, কোথায় আসলো? এখানে। এখান থেকে আমি এটাকে ছেড়ে দিলাম, সে এখানে চলে যাবে। সে কোথায় যাবে? এই পথ দিয়ে এখানে যাবে, আবার এই পথ দিয়ে আবার এই জায়গায় ফিরে আসাটাই হচ্ছে পূর্ণ স্পন্দন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? পূর্ণ স্পন্দন, এখান থেকে আমি টেনে নিয়ে এখানে ছেড়ে দিলাম, সে এখানে চলে গেল, এই পথ দিয়ে আবার এই পূর্বের অবস্থানে ফিরে আসাটাকে আমরা বলবো পূর্ণ স্পন্দন। 2 নম্বর দেখো, 2 নম্বরে আছে তোমাদের পর্যায়কাল, পর্যায়কাল। পর্যায়কালটা কি? পর্যায়কালটা দেখো, এখান থেকে এখানে যাওয়া আর এখান থেকে আবার এখানে ফিরে আসার সময় যে সময়টুকু লাগে, ওটাকে বলবো আমরা পর্যায়কাল। এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে ঠিক এই জায়গায় ফিরে আসতে যে সময়টুকু লাগবে, ওইটাকে বলবো আমরা পর্যায়কাল। এই পর্যায়কালটাকে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি। কি দ্বারা? এই পর্যায়কালটাকে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি, টি দ্বারা প্রকাশ করতে পারি। আজ তাহলে পর্যায়কাল। 3 নম্বরে দেখো আরেকটা আছে, 3 নম্বরে আছে আমাদের কি?
পর্যায়কালকে আরেকটা জিনিস বলা যায় দোলন কাল। পর্যায়কালকে আরেকটা নামে দেখা যায় সেটা হচ্ছে দোলন কাল। কম্পাঙ্ক, কম্পাঙ্ক, কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্কটা কি জিনিস একটু খেয়াল করো। তরঙ্গ সঞ্চালনকারী কোন কণা 1 সেকেন্ডে যতগুলি স্পন্দন দেয়, এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে আসবে, এই আশায় 1 সেকেন্ডে সে যতবার যাওয়া আসা করবে, এটাকে আমরা বলবো কম্পাঙ্ক। এই কম্পাঙ্ককে এফ দ্বারা চিহ্নিত করা হয়। কি দ্বারা? এফ দ্বারা চিহ্নিত করা হয়। এবার আছে তোমার বিস্তার। বিস্তার কি? সাম্য অবস্থান থেকে বিস্তার। 4 নম্বর আছে বিস্তার। বিস্তার সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে, সেটা এইদিকেই হোক আর এইদিকেই হোক, সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে তরঙ্গায়িত কোনো কণার সর্বাধিক সরণকে তার বিস্তার করা হয়। সেটা এইদিকে হোক আর এইদিকে হোক, এটা হচ্ছে বিস্তার। 5 নম্বর হচ্ছে, দেখো 5 নম্বর আছে তোমাদের দশা। দশা, দশা, দশাটা কি? তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা যে কোনো মুহূর্তে গতির সমগ্র অবস্থাকে তার দশা বলে। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার যে কোনো মুহূর্তে, তরঙ্গ সঞ্চালনকারী কোন কণার যে কোনো মুহূর্তে তার গতির সমগ্র অবস্থাটা, সে কি অবস্থায় আছে, দশা। দশা মানে একটি জিনিস বা একটি সরল দোলক আমরা যখন ছেড়ে দিলাম, যাওয়া আসা করলো, তখন তার সামগ্রিক অবস্থা, সে কি অবস্থায় আছে, এইটাই হচ্ছে তার দশা। এটাকে আমরা বলবো দশা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আরো দুটো থাকলো, একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ। তো যাক, আমি আজকে তোমাদের তরঙ্গ সম্পর্কে, রাশিগুলো সম্পর্কে ধারণা দিলাম, 2টি থাকলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যতটুকু সম্ভব তোমাদের বলার চেষ্টা